সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। শুভেচ্ছা প্রিয় দর্শক সকলকে, চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সেন্সেশন প্রেজেন্স তারকাকথনের আজকের এই পর্বে। দর্শক, আমাদের সাথে আজ দুজন বিশেষ অতিথি রয়েছেন, তাদের সাথে পরিচয় করাবো। তার আগে ছোট্ট করে একটু বলি, আজ আমাদের সাথে রয়েছেন দুজন গানের উজ্জ্বল নক্ষত্র। শুরুতে যার সাথে পরিচয় করাবো, তিনি বাংলাদেশের আধুনিক এবং চলচ্চিত্রের গানের জন্য একটি আলাদা জায়গা জুড়ে রয়েছেন আমাদের হৃদয়ে। 70-80 দশকে তার বহু গান দর্শকপ্রিয়তা লাভ করেছে এবং বলাই যায় সে গানের মধ্যে অসংখ্য গান এখনও চিরসবুজ হিসেবে বিবেচিত হয় আমাদের কাছে। শুধু গানগুলো নয়, মানুষটাও কিন্তু চিরসবুজ। আমাদের সাথে রয়েছেন আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা। শুভেচ্ছা আপা, এবং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ। এত বিশেষ একটা দিনে একজন প্রিয় মানুষকে তারকাকথনের সেটে পেয়েছি, আমরা ভীষণভাবে আনন্দিত এবং কৃতজ্ঞতা। এবং আজকের আয়োজনকে মনে হয় আর একটুখানি বিশেষ করে তুলবেন আমাদের সাথে আরও একজন যিনি অতিথি রয়েছেন তিনি। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, তিনি নিজেও একজন সঙ্গীত শিল্পী, শওকত আলী ইমন। শুভেচ্ছা। ধন্যবাদ। এবং দুই ভাই বোনের জুটি আজকে তারকাকথনের সেটে, তাও আবার বোনের জন্মদিনকে কেন্দ্র করে। একদমই বিশেষ তো আসলে হতেই চলেছে আড্ডাটা, বলাই যায়। একদম, যেহেতু আমাদের বার্থডে গার্লি বলি। কেমন চলছে জন্মদিনের এই দিন সময়? জন্মদিনের তো আগের দিন রাত থেকে শুরু হয়, সেখানে কেক কাটাকাটি, তারপরে টেলিফোন মেসেজ আসে অনেক। তো এই তো এভাবেই চলছে, সকাল থেকে ফোন, তারপরে বন্ধু বান্ধবরা, ফেসবুক সবখানে ভরে আছে শুভেচ্ছা। মানে সবার কাছে আমি এত কৃতজ্ঞ যে আমার বন্ধু বান্ধব যারা আছে, আমার ভক্ত অনুরাগী যারা আছেন, সবাই এত শুভেচ্ছা আমাকে দেয়, যে সবার প্রতি আমার ভালোবাসা। অনেক অনেক শুভেচ্ছা ইতিমধ্যে পেয়েছেন, কিন্তু যেহেতু আছে পাশে ভাই বসে, ওটা তো আছেই, ভাই ভাই কিভাবে বোনের। শুভেচ্ছা জানিয়েছে? আমার সঙ্গে অবশ্য আমি এসে এখানে আসে আপুর সঙ্গে দেখা হয়েছে মেকআপ রুমে, হ্যাপি বার্থডে বললাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ যেটা, যে ভালোবাসার একটা পোস্ট দিই, হ্যাপি বার্থডে পোস্ট করি। এখন তো আমাদের কালকেই তো সারা বিকাল একসাথে কালকে ছিলাম, সারা রোজই বিকেল দেখা একসাথে হয়। ছিলাম। নতুন কিছু না। আচ্ছা আপা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের না দুই রকমের বয়স থাকে, একটা হচ্ছে আমাদের শরীরের বয়স, আরেকটা হচ্ছে আমাদের মনের বয়স। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, নারীদের নাকি তাদের বয়স জিজ্ঞেস করতে হয়। অসম্ভব, প্রশ্নই ওঠে না। আপনি কি এই তথ্যে বিশ্বাসী? প্রচন্ড বিশ্বাসী। তাহলে আপনার মনের বয়সটাই বলুন আমাদের। মনের বয়স তো আমার 25। 25? হ্যাঁ, 25-26 এরকম। আচ্ছা, 25-26কে নির্বাচন করার পেছনে কারণ কি? 25-26 বছরের বয়সের যে নারী, তাদের মনে আসলে কি চলে? তাদের মনে, হ্যাঁ আমি তো বয়সটা পার হয়ে এসেছি, কাজে আমি জানি যে 25-26 বছর হলো কৈশোরের পরবর্তী বয়স, হ্যাঁ, যৌবনে পদার্পণ। সে সময় আমার সেই ধরনের কোনো ইয়ে নাই, কিন্তু ওটা একটা খুব সুন্দর সময় যায় মেয়েদের, চমৎকার প্রেমে পড়ার সময়, প্রেমের চিঠি লেখার সময়। যদিও এখন চিঠি লেখার কোনো অপশন নাই, টেক্সট করে দিলেই হলো। এটা কেমন প্রেম আমি বুঝি না। যাই হোক, তো এই বয়সটা, এই জন্যই আমি বলেছি 25-26 সেই বয়সে আটকে চমৎকার। আছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো বোঝা যায় যে আমাদের শিল্পীর মনে আসলে প্রেম বোধ বা প্রেম বোধের চেতনাটা অনেক বেশি আচ্ছা, আছে। প্রেম বোধ না থাকলে তো গানই গাইতে পারতাম না। এটা সত্যি কথা। সত্যি। আর গানেও তো আসলে আপনার সেই প্রেম বোধের চেতনাটা আমরা যুগে যুগে অনেক গানে আসলে আমরা পেয়েছি, এবং সেই গানগুলো এখনো আমরা এত ভালোভাবে গ্রহণ করি। গানের জগতে আপনার পদার্পণের সময়কালটা কতদিন, যদি একটু জানি? মানে কতদিন ধরে কতদিন ধরে গান করছি? করছেন? মানে অনেক বছর, কারণ আমার প্রফেশনালি যদি বলি, আমি স্বাধীনতার পরে 75-এ আমি প্রফেশনালি টেলিভিশন রেডিওতে একসাথেই শুরু করেছি গান গাইতে। তো তখন থেকেই এ পর্যন্ত চলছি। আর যদি বলো গান কখন থেকে গাইছি, তো আমি 5 বছর বয়সে প্রথম স্টেজে উঠেছি, একটা টেবিলের উপর দাঁড়িয়ে গান করেছি। তো এগুলো শুরু হয়েছে অনেক আগে, অনেক আগে থেকে শুরু হয়েছে, জন্মের পর প্লেব্যাক থেকেই। শুরু হয়েছে তার
অনেকটা পরে। প্লেব্যাক শুরু হয়েছে ওই তো 75-74-এ। কিন্তু একসময় তো আপনি রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত দুটোর ক্ষেত্রেই চর্চা করেছেন এবং সেক্ষেত্রেও আপনার শিখেছি। পারদর্শিতা ছিল। কিন্তু পরবর্তীতে পারদর্শিতা ছিল কিনা যায় না, চেষ্টা করেছি শিখতে আর কি। কিন্তু পরবর্তীতে আসলে আপনি দর্শকপ্রিয়তা পেয়েছেন আধুনিক গানে এবং আধুনিক গানে। প্লেব্যাকের মাধ্যমে আসলে হ্যাঁ, চর্চাটা। হ্যাঁ, আপনি কি নিজের রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত চর্চার এই সময়টাকে কখনো মিস করেন? মিস করি মানে কি, এখন আমি একসময় রবীন্দ্রসঙ্গীত খুব গাই। সুধীন কাকা বলেছিলেন, আমার সুধীন দাস, উনি বলেছিলেন মাইয়া ডারে, আমার মাকে বলছিলেন আমার রবীন্দ্রসঙ্গীত শুনে, মাইয়া ডারে আমার দিয়া দেন। তখন ভালো গাইতাম। তারপরে আধুনিকে এসে গাই, এখনো গাই আধুনিক গান, মানে অত রবীন্দ্রসঙ্গীতের ভাবটা আসে না, তবে গাই আর কি। আর নজরুল সঙ্গীত আমি রেগুলারই প্র্যাকটিস করি, গাই। চর্চার মধ্যে আছে। শওকত আলী ইমন, আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের পরিবার সঙ্গীত আবহ আসলে অনেক আগের থেকেই, সঙ্গীত পরিবার, সেখানে আসলে দুজনের একসাথে বেড়ে ওঠা এবং সঙ্গীতের সাথে ভালোবাসা তৈরি হওয়া, কি মনে হয় এটা কি আসলে পারিবারিক আবহ ছিল বলেই নাকি নিজেদের ইচ্ছাটাও আসলে অন্যরকম ছিল? অবশ্যই আমি বলবো যে মানে সঙ্গীতে আমরা যারা আছি বা যারা কাজ করছি, পরিবারের আবহটা একটা বিশাল ব্যাপার। এটা এই সাপোর্টটা ছাড়া একটা শিল্পী হওয়া মানে পুরোপুরি অসম্ভব। হয়তো অনেক শিল্পীকে দেখেছে যে আসছে গান করছে, দেখা গেল কোনো কারণে বিয়ের পর গান বন্ধ, বা একটা পড়াশোনার স্টেজে গান, বাবা মা গান বাজনা বন্ধ করে দেয়। তো ওটা আমার ফ্যামিলির সাপোর্টটা ছিল। আমি জন্ম থেকেই তো দেখে এসেছি আমার 5 বোন, ওনারা সকাল থেকে রেওয়াজ করছেন, ওস্তাদজি আসছেন বাসায়, গানের পরিবেশ চলছে। তারপরে আমাদের বাসায় ছিল, আমার বাবা মাদেরও একটা এনভায়রনমেন্ট ছিল, বাবার সাইডে মার সাইডে। তো সব মিলিয়ে আমি খুব লাকি, ডেফিনেটলি আমরা সবাই লাকি যে আমরা বিলং টু দিস ফ্যামিলি। বাহ। আচ্ছা, আমাদের প্রিয় আবিদা সুলতানার কণ্ঠে তো অনেক অনেক জনপ্রিয় গান রয়েছে। আপনার কাছে আপনার প্রিয় গানগুলোর যদি একটা তালিকা করতে বলি, সেরা 5-এর মধ্যে কোন গানগুলোকে রাখবেন? আপাতত অজস্র গান, অজস্র গান। প্রথমে তো বলবো বিমূর্তে রাত্রে আমার, তারপরে বলবো একটু আগে বলছিলাম যে একটা দোলনা যদি কাছে পেতাম, তারপরে এক নদীর উজান ভাটি। কেন তো ওরই তো একটা খুব সুন্দর, সব গানই সুন্দর, একটা আমার ভীষণ প্রিয় ওর গান, ফাগুনে এলে যে শ্রাবণ। ও ফাগুনে এলে যে অসাধারণ শ্রাবণ। গান এটা। আমার সুর করা লেখা গান, তো আবিদ আপা করেছিলেন। তা আপার অজস্র গান, তার মধ্যে এগুলা আছে না কিছু প্রায়োরিটি লিস্টে থাকে। প্রথমে যে গানটির কথা বলেছেন, বিমূর্ত এই রাত্রি আমার, যেহেতু বলছে গানটা এখন না শুনে ফেললে মনে হয় আসলে একটু ভর অন্যায় করা দুপুরে হবে। সূর্যের নিচে বসে যদি কেউ গান শোনো, কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। একেবারেই হবে না, এত মিষ্টি কণ্ঠে একটা গান শুনলে কার মেজাজ খারাপ হবে? দর্শক অপেক্ষায় রয়েছে, একটু শুনতে চাই। আচ্ছা, একটুখানি করছি। সেই চাদরের ভাজে ভাজে নিঃশ্বাসেরই ছোঁয়া আছে, ভালোবাসা আদর, বিমূর্ত এই রাত্রি আমার, মৌন তার সুতোয় বোনা একটি রঙিন চাদর। বাহ, চমৎকার। এই গানের আবেদন মনে হয় অনেক সময় পেরিয়ে গেলেও কখনো কমবে না, এটাই না, ছিল এটা সুরের জাদুটা। যতদিন বাঙালি জাতি থাকবে, বাংলা ভাষা বেঁচে থাকবে, এই গান থাকবেই। কিন্তু এত জনপ্রিয় একজন শিল্পী, যার কণ্ঠর প্রেমে আসলে অনেকে পড়েছে, সেই শিল্পী তো একসময় আসলে নাচতে ভালোবাসতেন বেশি। যেমনটি আমরা জানতে পেরেছি যে আপনি ছোটবেলায় নাচতে বেশি পছন্দ করতেন এবং নাচ আপনার প্রথম পছন্দ ছিল, গান কিন্তু পছন্দ ছিল ছিল, না। হ্যাঁ। তাহলে জীবনের কোন সময়টাতে আপনি আবিষ্কার করলেন যে আসলে গানটাই আপনার জন্য নাচ? না, এই আবিষ্কারটা আমি করিনি, এটা মা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। মা বলছিলেন যে তুমি নাচটা করো না, কারণ গান তো ছিলই ভিতরে, গানও তো গাইতাম ছোটবেলা থেকেই। তো মা বললেন যে বাঙালি ঘরের মেয়ে, কোথায় বিয়ে হয় সেখানে গিয়ে নাচতে পারো কিনা, আর নাচ তো একটু বয়স হলে গাওয়া যাবে না। তো মা বলেছিলেন যে না, তুমি নাচটা কন্টিনিউ করো না। তো আমিও ভাবলাম যে হ্যাঁ, ঠিকই বলেছে মা। পরে এটা তখন নিয়ে কি থেকে জীবনে কখনো মনে হয়েছে যে না, আমি হয়তো নাচটা চর্চা করতে পারতাম? করতে পারতাম, কিন্তু করিনি, আমার আফসোস হয়নি সেই জন্য, কারণ আচ্ছা, গান তো ছিলই ভিতরে। বাড়িতে যে আরো একজন শিল্পী তৈরি হচ্ছে এবং সে আপনার থেকে বয়সে ছোট, তার তৈরি হওয়াকেও তো আপনি দেখেছেন।
মানে কার কথা বলছেন? আমাদের শওকত আলী ইমনের কথা। শওকত আলী ইমন। তারপরে আবার বাংলাদেশের 400 চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালনা তিনি করেছেন। মানে 400 সংখ্যাটা বলতে সহজ, হিসেব করতে গেলে 400 গানের নামও আমরা মনে রাখতে পারি না। ঠিক আছে, তাকে বেড়ে ওঠা যে দেখেছেন, তার জার্নিতে তার কোন বৈশিষ্ট্যটা মনে হয়েছে যে সবথেকে ইউনিক? ওর ইউনিক বলতে কি, ছোটবেলায় থেকে তো একসাথেই, মানে ওর সাথে তো ঝগড়াঝাটি হওয়ার প্রশ্ন ওঠে না, ও অনেক ছোট আমার চেয়ে। আর ছোটবেলায় গান নিয়ে বসলেই আর গান করা যেত না। এসে একটা ডানো বড় বড় কৌটা ছিল না, দুইটা নিয়ে এসে ব্যাস বাজাচ্ছে, আর গান গাওয়া হতো না, অথবা হারমোনিয়াম টেনে নিচ্ছে, এগুলো করছে। মানে ছোটবেলা থেকেই বোঝা যেত যে গানের উপরে ওর। আমার দুই ভাই এরকম, আর একজন আছে সুমন, ওর 1 বছরের বড়। এইরকমই দুজনে এই করতো গিটার ছোটবেলা থেকেই। আর ও তো গিটার বাজাতো। রেখা পা এনে দিছিল না কিবোর্ড, হ্যাঁ, টার্কি থেকে প্রথম। তখন কত বড়? তখন আমি কত ক্লাস 6-এ পড়ি। ক্লাস 6-এ থাকতে তখন টার্কিতে গেছিলেন আমার মেজো বোন, উনি একটা ছোট একটা ক্যাসিও কিবোর্ড এনে দিয়েছিল, ওইটা বাজাতো ভীষণ। তারপরে বাজাতে বাজাতে ভালোই প্র্যাকটিস করেছে। তারপরে ওরা একটা ব্যান্ড করলো চায়েম। তারপরে দেখলাম যে ভালো বাজায়, তখন দু একটা অনুষ্ঠানে আমাদের সাথে নিয়ে যেত, আমাদের সাথে বাজাতো। তারপরে এভাবেই তো প্রফেশনে চলে আসলো। শওকত আলী ইমন, সেক্ষেত্রে জিজ্ঞেস করতে চাই যে আপা যেহেতু বড় আর সে অনেক সুনাম পেয়েছে ইতিমধ্যে গান করে, মানুষের ভালোবাসা পেয়ে, নিজেকে সঙ্গীত জগতে একটা আলাদা জায়গা তৈরি করতে হবে, সেটা কি আলাদাভাবে কোনো চাপ তৈরি করেছে? এটা কোনো কোনো ক্ষেত্রে ডেফিনেটলি প্লাস পয়েন্ট ছিল আমার, যে আবিদার ভাই বা এই ফ্যামিলি, আমার অন্যান্য বোনরা তো গান করে, তো এইটা আমার ফ্যামিলি একটা প্লাস পয়েন্ট ছিল। আর তারপরেও অনেক দিন শুনতে হয়েছে কোথাও গেলে, যখন আমি বন করতাম যে এটা হলো আবিদার ভাই ইমন। হ্যাঁ, মানে এটা কবে শুনতে বন্ধ হবে আমার জীবনে, তো ওটার জন্য অনেকদিন ওয়েট করতে হয়েছে, যেটা এখন বলে শওকত আলী ইমন। ঠিক আছে, না, একবার একটা কার্ড এসেছিল মনে আছে, ইমনের কার্ড আমার বাড়িতে এসছে, ভালো কথা। শওকত আলী ইমন, পাশে আবিদা সুলতানার ভাই, আরো কেটে গেছে। আমার কতদিন আবার শুনতে হবে আবিদা সুলতানার ভাই, আমার আইডেন্টিটি ক্রিয়েট হবে না নাকি? পরে আলটিমেটলি এখন অনেক হয়েছে, এখন তো অবশ্যই, এখন মাঝে এখন মাঝে আপনি ওকেই বলে যে আমাকেই বলবে আবিদা যে শওকত আলী ইমনের বড় বোন। কিন্তু এটা নিঃসন্দেহে বলতে হয় যে যতবারই আমাদের শিল্পী এসেছেন তারকাকথনের সেটে কিংবা সকলের গানে, তিনি সবসময় মেনশন করেছেন যে আমার ভাই শওকত আলী ইমন, তার সঙ্গীত পরিচালনায় কাজ করেছি বা সে অনেক ভালো কাজ করছে। একটু জানতে চাই যে আপনার জীবনের সাথে তো সঙ্গীত জগতের অনেকেই জড়িত রয়েছেন, বিশেষ করে আপনি মা যে চিন্তাটি করতেন যে কার ঘরে যাবে, যার ঘরে গেলেন তিনিও তো বাংলাদেশের কিংবদন্তি একজন সঙ্গীত শিল্পী, আমাদের রফিকুল আলম স্যার। তার ঘরে যাবার পরে সঙ্গীতের যাত্রাটা তো নিশ্চয়ই আরো বেশি বিকশিত হয়েছে, আরো বেশি আলোকোজ্জ্বল হয়েছে। কিন্তু আমি যখন তার ঘরে গেছি তখন তিনি কিংবদন্তি ছিলেন না। একটা ছেলে ছিল, তখন তার কোনো পরিচিতি ছিল না, খুব ভালো গান করতেন, তখন থেকেই ভালো গান করতেন। গান শুনেছিলাম স্টেডিয়ামে একটা কনফারেন্স হচ্ছিল, মিউজিক কনফারেন্স 75 বা 4-এ, সেখানে গান করেছিলেন। তখন আমি ওরকম না, আমাকে গান করতে বলেনি। রফিকুল আলম এসেছিলেন রাজশাহী থেকে গান গাইতে, তো সেখানে গান শুনেছিলাম। তো ওই গান শুনে খুব মুগ্ধ হয়েছিলাম। তারপরে লাকি ভাই আমাদের সাথে, লাকি আখান ভাই আমাদের সাথে আমার সাথে রফিকুল আলমের আলাপ করিয়ে দিল, ওই আলাপ আর কি। তারপরে তোমার প্রশ্নটা কি ছিল? যে তার সাথে পরিচয়টা হওয়া, এবং এখন একটু তো জানতে চাইলাম যে আসলে পরিচয়ের শুরুর দিকটাও কেমন। এখন জানতে চাই আসলে জন্মদিনটা যেহেতু শুরু হয়েছে, প্রিয় মানুষের নানান প্রচেষ্টা থাকে যে প্রিয় মানুষকে কিভাবে শুভেচ্ছা জানাবো, কিভাবে জানিয়েছেন স্যার শুভেচ্ছা? আমার ছেলেটা অসুস্থ, কালকে ও তো বনানীতে থাকে, আসতে পারেনি, আজকে আসবে। কিন্তু ও যখন থাকে বাসায় তখন মানে বুঝতে পারে যে কয়েকদিন আগে থেকে একটু কি যেন একটা হচ্ছে, এটা বোঝা যায়। মানে হয়তো একটু দোকানে গেল, কিছু একটা লুকিয়ে ঘরে ঢুকলো, বুঝতে পারি কোনো একটা রান্না, কোনো একটা খাবার গন্ধ পাচ্ছি, কিন্তু জিজ্ঞেসও করছি না, আমি এনজয় করি ব্যাপারটা। তো এগুলো থাকে। কিছু একটা আমার বর হয়তো কিছু একটা গিয়ে দেখলাম যে এসে পট করে পাশের ঘরে ঢুকে গেল, কিছু একটা লুকালো, তো এই হয়। কিন্তু এবার অবশ্য বলেই কিনেছে, মানে অস্থির হয়ে এই শাড়িটা দেখো তো, এই শাড়িটা দেখো তো, যেটা অনলাইনে হয়, ড্রেস শাড়ি, এই হয়েছে আর কি। আচ্ছা, মানে এটা কি আসলে প্রতি বছরই এই তোড়জোড়টা থাকে এবং শুরু থেকে এটা আমাদেরও থাকে, ওদের জন্মদিন হলে আমরাও করি। আচ্ছা, তাহলে এবার কি শাড়ি উপহার পেয়েছেন? হ্যাঁ, শাড়ি, ড্রেস।
আচ্ছা, সব থেকে কি উপহার পেয়েছেন যেটা এখন পর্যন্ত খুব খুব বিশেষ ভাবে মনে আছে? বিশেষ মানে একবার জন্মদিনে জন্মদিন বিকালে ওরকম কিছু ছিল না, তো আমাদের বাসায় নর্মাল পার্টি ছিল। তারপরে রফিকুল আলম চলো বাইরে যাবো, এত রাতে এখন আর বাইরে যাবো না, না চলো ঘুরে আসি, যাব। সে যাবেই। তো আমি, আমার ছেলে, আমার ছোট বোন ছিল তখন চিত্রা, আমরা গিয়ে বললো গ্যারেজে, আমরা সাধারণত নিচে চলে যাই, ড্রাইভার গাড়ি নিয়ে আসে, কিন্তু না উপরে আসো, মানে যেখানে গাড়ি আছে ওখানে আসো, আমরা একবারে নামবো। গিয়ে দেখি ওই যে এখনকার গাড়িটা, এখন যেটা চালাই গাড়িটা, বিশাল গাড়ি, একদম নতুন গাড়ি। ও আচ্ছা, গাড়ি নিয়েছিল। ওইবারে ওই গাড়িটা দিয়েছিল আমাকে, সে চাবিটা আমার হাতে দিল। কি দারুণ। আচ্ছা, ভাই কি উপহার দিয়েছে ছোটবেলায়, কি দিত আর এখন কি দেয়? ভাই এখনো দেয়নি, না, এখনো দেয়নি। দিবে আশা করি। দেখা যাক, এটাও সারপ্রাইজ। আচ্ছা, ছোটবেলার জন্মদিনগুলো না সবারই একটু ভিন্ন রকম ভাবে কাটে। আমরা জানি যে এখনকার উদযাপনগুলো আর ছোটবেলার উদযাপনগুলো ভিন্ন থাকে। ভাই বোনরা যখন একই বাড়িতে থাকতেন, খেলাধুলার বয়স, তখনকার জন্মদিনগুলো কিভাবে কাটতো বাড়িতে, শওকত আলী, এমন মনে আছে? আমার আসলে আপারা আমাদের চেয়ে এত অনেক বড়, তো মানে জ্ঞান হওয়ার পর থেকে আপারা মানে আমার মাতৃ সমতুল্য আর কি। তো ওই আপার বার্থডেগুলো ওরকম ছোটকালে খুব একটা মনে নেই। আর ছোটকালে আমাদের জ্ঞান এরকম ভাবে হতো না। আচ্ছা, আর আমার জ্ঞান হওয়ার পরে আপার বিয়ে হয়ে গেছে। তো বড় থেকেই রফিক ভাই, আপা দেখছি, দুলা ভাই, ভাই ফ্যামিলির মতো হয়েছে। রফিক ভাই একদম আপন ভাইয়ের মতো হয়ে গেছে এখন। তো ওই এমনি বার্থডে সেলিব্রেশনগুলো অবশ্যই আমাদের ফ্যামিলির, যখন মা বাবা বেঁচে ছিলেন আমাদের বাসাতে সব কিছু হতো। আপাদেরটা হতো, আমাদেরটা হতো, ইভেন আমাদের ভাগনা ভাগনি সবার, মানে আমাদের মা যতদিন বেঁচে ছিলেন অ্যাটলিস্ট একসাথেই হতো। এখন একটু স্ক্যাটার হয়ে গেছে। আচ্ছা, ছোট ভাই হিসেবে কি বেশি আদরে ছিলেন না বেশি শাসনে ছিলেন? শাসন আদর দুটোই করেছি। হ্যাঁ, শাসন তো পেয়েছি, আদর পেয়েছি ডেফিনেটলি। আচ্ছা, মানে শাসন আদর কোনটা বেশি বলা যাবে না। শুনো, বেশি আদরে যেটা হয় ওটাই হয়েছে আর কি। কি হয়েছে? আদরে বাদর হয় না? আদরে বাদর হয়েছেন, তার মানে নিশ্চয়ই আপাকে বেশ জ্বালাতনও করেছেন। করেছেন কি? না, আমি দুই ভাইয়ের মধ্যে ও বেশি জ্বালাতো। কি করতো জ্বালাতনের জন্য? সে কি করতো? ওই যে গান করতে বসলে গান করতে দিত না, মানে অত্যাচারিত হয়েছে আর কি। দারুণ আসলে এই মুহূর্তগুলো, এবং খুব আশা জাগায় আমাদের যে আপনার পরবর্তী যে জেনারেশন, আপনার ছেলে সন্তানের কথা বলছিলেন, সেও তো গানের জগতের সাথেই রয়েছে, গান করছে বা গানকে ভালোবাসছে। তার আসলে জীবনের স্বপ্নটা কেমন, মানে সঙ্গীতের সাথে থাকতে চায় নাকি অন্য কিছু করতে চায়? অবশ্যই, ও তো যখন ওর জ্ঞান হচ্ছে তখনই বলে দিয়েছে, মা আমি কিন্তু কোনোদিনও বিদেশ যাব না, আমি বাংলাদেশে থাকবো। সে বিদেশ যাবে না, সে বাংলাদেশেই আছে, এখানে জব করছে, একটা ব্যান্ড করেছিল, এখন নিজেই গান কম্পোজ করছে, রেকর্ডিং করছে, মানে রেকর্ডিং হচ্ছে, চলছে, এর মধ্যেই আছে আর কি। বাহ, আমরা তো আসলে অনেক কথা বলছি বর্তমান নিয়ে, কিছুটা অতীত নিয়ে, কিছুটা স্মৃতি নিয়ে, তাই না? আমরা একটু চ্যানেল আইয়ের পর্দায় আপনি নানান সময় এসেছেন, নানান পারফরমেন্স করেছেন, সেরকম একটা স্মৃতি আপনাকে দেখাতে চাই। আচ্ছা, চলুন দেখে আসি। চলুন প্রিয় দর্শক। সকালের গানের একটা আয়োজন আমাদের গান দিয়ে সকালের শুরু। গান ছিল, হ্যাঁ। সেখানে আপনি প্রায়শ, খুব কম পাই যদিও এখনো, কিন্তু প্রায়শ আপনি আসার চেষ্টা করতেন আগে, এবং এখনো মাঝে মধ্যে আসেন। এখন যে গানটি শুনলাম, হার জিত চিরদিন আসবে, এই গানটা খুব জনপ্রিয় আমাদের সকলের জন্য, এবং 2025 সালে এই গানটা নতুন করে আলোচনায় এসেছিল। সোশ্যাল মিডিয়ার বদলতে এই গানগুলো নতুন করে আবার আমাদের শোনার বা একটা ভাইরাল হওয়ার একটা প্রবণতা রয়েছে। এবং আরো একটি গান আছে কিন্তু বাচ্চাদের জন্য, আমাদের দেশটা স্বপ্ন করি। আমার মনে হয় ছোটবেলায় এমন কেউ নেই যে এই গানটির সাথে দুলে দুলে গান করিনি বা গান গাওয়ার চেষ্টা করিনি। এই গানটার স্মৃতি কিছু আছে আপনার? পরশুদিনও এক বাড়িতে গেলাম, সেখানেও ছোট বাচ্চাটা, মানে আমার গাইতে হলো এই গানটা আর কি বাড়িতে। এখনো গানের অনুরোধ অনেক আসে? কোথাও গেলে গানের অনুরোধগুলো এখন অনেক বেশি কোথাও গেলে গানের অনুরোধ না, বাচ্চাটাকে দেখে আমি গাইলাম, ওর খুব পছন্দের গান, তাই জন্য গাইলাম। আমার মনে আছে রমনা পার্কের পাশে একটা শিশু পার্ক ছিল, হ্যাঁ, ওখানে একটা নাগরদোলার মতো ছিল, ম্যারিগো রাউন্ড, যেটা বাচ্চারা দোলনার মতো চলে, তো ওটার মধ্যে উঠলে এই গানটা বাজতো। তো যখন সবাই যেত আর ওই গানটা মুখস্থ করে করে বেরোতো সবাই। এবং এখনো অনেক শুধুমাত্র ওই শিশু পার্ক না, এখনো অনেক শিশু পার্কে বিভিন্ন রাইড যেগুলো থাকে সেগুলোর সাথে সাথে এই গানটি বাজে।
নিজের ক্যারিয়ারের এই যে কিছু গান যে এতটা দর্শকপ্রিয়তা বা জনপ্রিয়তা পাওয়া, নিজে যখন শোনেন অনুভূতিটা কেমন হয় এখন? খুব ভালো লাগে, মনে হয় যেন মানে আরো আরো ভালো ভালো গান, আরো বেটার গান এখন গাইবো, এরকম একটা আশা মনে জাগে আর মানে কি। এখনো স্বপ্ন দেখেন? আপনার কি মনে হয় জীবনে এখন সেরাটা অ্যাচিভ, সেরা গানটা এখনো আপনি দেননি, আরো না কিছু না না, দেওয়ার আরো বাকি আছে? কত দেয়ার আছে। অনেক অনেক ধন্যবাদ। আসলে আয়োজনের একেবারে শেষ দিকে আছি এবং শেষে তো আসলে মিষ্টি মুখ ছাড়া আমাদের বাঙালি পরিবারের যে কোনো উৎসব আয়োজন অসম্পূর্ণ থাকে। আমরা ছোটবেলায় পায়েস মুখে দিয়ে জন্মদিনটা উদযাপন করতাম। পায়েস যেহেতু এখন পাচ্ছি না, একটা কেক আছে কেক আপনাদের, কাটাও একটা তো কেক জন্মদিনে কেটে দিতেই। জন্মদিনটা উদযাপন করতে চাই এবং শুধুমাত্র কেক কেটে বিদায় নিব না, বিদায় নিব দুজনের কণ্ঠে যদি একটা গান শুনে ওই সর্বনাশ, আপার সামনে আমি গান গাই না সাধারণত। আজকে গাইতে হবে। আমরা একটু কেকটা কাটি। তুমি কাটো, কাটবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। গান করো, হ্যাপি বার্থডে। Happy জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। নাও, ভাইকে একটু মিষ্টি মুখ করে দিন। আমি খাওয়াই নি আপনাকে না। অল্প অল্প একদম আয় না, এত ওরে বাবা, টুকুই হবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হয়েছে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমি দর্শকদের থেকে ছোট্ট করে একটু বিদায় নিয়ে আসি, কিন্তু শেষ গানটা কিন্তু শুনবো আপনাদের কাছ থেকে আজকের অনুষ্ঠানে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এবং শুনবো আমাদের প্রিয় শিল্পী এবং আমাদের প্রিয় সঙ্গীত পরিচালকের কণ্ঠে একটি গান। এখানে ওর গান তো অনেক করেছি আমি, তো এটা হলো জন্মভূমি ছবির না, আমরা গিয়ে আমি আর হাদি ভাই গিয়েছিলাম। এটা তোরই তো লেখা, না বকুলের লেখা, ও কবির আমার বকুলের সুর লেখা, এই মনের কম্পোজিশন। ধরো। এই সবুজ দেশ আমার, এই মাটি মা আমার, এই সবুজ দেশ আমার, এই মাটি মা আমার, স্বপ্নের জন্মভূমি, সে যে প্রিয় মাতৃভূমি, তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি। এই সবুজ দেশ আমার, এই মাটি মা আমার, স্বপ্নের জন্মভূমি, সে যে প্রিয় মাতৃভূমি, তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।